ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালি খাতায় স্বাগত জানাচ্ছি আমি হিমাদ্রি রাহা। দর্শক, নির্বাহী আদেশে বিদ্যুৎ ও গ্যাসের দাম নির্ধারণের আইন বাতিল করে গেজেট প্রকাশ করা হয়েছে। এর ফলে বিদ্যুৎ ও গ্যাসের দাম নির্ধারণের একক ক্ষমতা আবারও ফিরে পেল বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বা বিইআরসি। এর আগে আইন সংশোধন করে নির্বাহী আদেশের দাম সমন্বয় করার বিধান ছিল, ফলে হতো না গণশুনানি। মঙ্গলবার এই বিধান বাতিল হওয়ায় আবারও গণশুনানির মাধ্যমে বিদ্যুতের দাম ঠিক করবে বিইআরসি। এসব নিয়ে আমাদের আজকের আলোচনার বিষয়, বিদ্যুতের দাম ঠিক করবে বিইআরসি, স্বস্তি ফিরবে। আলোচনা করতে আমাদের সাথে ভার্চুয়ালি যুক্ত আছেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের সাবেক সদস্য মকবুল ইলাহি চৌধুরী এবং সিপিটির গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মুয়াজ্জেম। আপনাদের দুজনকে স্বাগত আজকে আমাদের ইসলামী ব্যাংক টালি খাতায়। শুরুতেই মকবুল ইলাহি চৌধুরী, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ, আপনাকে দিয়ে শুরু করতে চাই। এই যে নির্বাহী আদেশের পরিবর্তে গণশুনানি প্রথাটি আবার ফিরে এলো, আসলে সরাসরি যেটা জানতে চাই যে বিইসির মাধ্যমে বিদ্যুতের দাম নির্ধারণ আসলে কতটা স্বস্তি ফিরবে? শুনেন, এটাই কিন্তু পদ্ধতি, সারা পৃথিবী জুড়ে এটাই পদ্ধতি। এখানে আসলে ভোক্তাকেও জবাবদিহি করতে হয়, যে সরবরাহকারী তাকেও জবাবদিহি করতে হয়। জবাবদিহি দুটার উভয় পক্ষের জবাবদিহিতার মাঝখানে আপনার দামটা নির্ধারণ করা যায়। এটাকে জোর করে বিগত সরকারের ৯২ শেষের দিকে এসে এটাকে বাতিল করবে, এটা অত্যন্ত অন্যায় কাজ হয়েছে। আমি সেই সময় পার্লামেন্টারি কমিটিতেও আমি এই বিষয়টা উপস্থাপন করেছিলাম যে আপনারা যে কাজটা করলেন এটা সঠিক করেননি। এবং এর ফলে যেটা হয়েছে দেখেন, আপনার ২০০০ কি বলি লাস্ট যেটা গণশুনানি হয়েছে, সেই গণশুনানিতে তিতাসের এমডি বলতে বাধ্য হলেন আমার কোন এলাকায় কতটুকু গ্যাস চুরি হচ্ছে আমি এখন থেকে প্রতি মাসে বিএসসি, পেট্রোবাংলা এবং সংশ্লিষ্ট সকলকেই জানাবো। আজ পর্যন্ত কিন্তু আর উনি করেননি, যেহেতু ওটা চলে গেছে বিএসসির হাত থেকে, যার জন্য করেননি, করার দরকার মনে। আপনি একটা জিনিস মনে রাখেন, আপনি বিদ্যুৎটা পরে আসেন। বিদ্যুৎটা তৈরি হয় গ্যাস, কয়লা, তেল দিয়ে। আপনি তেল, গ্যাস, কয়লার দাম যদি আপনি ঠিক রাখতে পারেন, তাহলে বিদ্যুৎ দামও সহনীয় পর্যায়ে থাকবে। এটাকে যদি আপনি সহনীয় পর্যায়ে না রাখতে পারেন, তাহলে এটা থাকবে না, বিদ্যুতের দাম ঠিক থাকবে না। গ্যাসের বিষয়টা যেটা আসছে, যেটা আমরা বহুদিন ধরে চিৎকার করে এসছি, কথা বলেছি, বিভিন্ন পর্যায়ে কথা বলেছি, সেটা হচ্ছে এই গ্যাসের চুরিটা বন্ধ না করলে তাহলে আমি সহনীয় পর্যায়ে গ্যাসের মূল্য নির্ধারণ করতে পারবো না। আপনি জানেন এখন বাংলাদেশে বর্তমানে গ্যাসের মূল্য চুরি কি পর্যায়ে চলে গেছে? ১২৫ থেকে ১৫০ মিলিয়ন ঘনফুট। আপনি ১০০ মিলিয়ন ঘনফুট দিয়ে ৭০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করেন, যে বিদ্যুতের প্রতি কিলোওয়াট আওয়ার্সের খরচ পড়ে মাত্র ২.৫ টাকা। আর আপনি ডিজেল দিয়ে, পেট্রোল দিয়ে, কি বলে, ফার্নেস অয়েল দিয়ে করলে ১৬ থেকে ১৮ টাকা। কাজে একটা সাশ্রয় আপনাকে আরেকটা জায়গায় সাশ্রয় করে। এই জায়গাটাকেই আপনাকে প্রথম আঘাত করতে হবে, এবং এইটা করাটা একেবারে সোজা। আপনাকে আমি বলি, আমি একদিন গালাগালি খেয়ে আমি পেট্রোবাংলার সিস্টেম লসের উপরে মন্ত্রণালয় একটা মিটিং, বিদ্যুতেরও হইতো, পেট্রোবাংলারও হইতো। তো গালাগালি খেয়ে তারপরে আমি আমার ভাইয়ের বাসায় গেছি, মন খারাপ। ওইখানে আমাকে জিজ্ঞেস করছে, আমার ভাই কি ব্যাপার, কি তো মন খারাপ বসে আছে? বলে যে প্রতি মাসে গালাগালি খাচ্ছে, এটা কিছুই করতে পারতেছে না। তখন আমার ভাইয়ের একজন বন্ধু ছিলেন, আমাকে বলে যে আপনার সিস্টেম লস করতে। আমি 37। বলে যে আমার সিঙ্গাপুরে পানির সিস্টেম লস কত ছিল জানেন? যে কি করে বলবো, 49%। আমরা এখন এটাকে 4-5% নিয়ে এসেছি। কিভাবে জানেন? সেক্ষেত্রে হয়তো বা গণশুনানি যেহেতু প্রথাটা আবার ফিরে এসেছে, সেক্ষেত্রে হয়তো এই বিষয়গুলো জবাবদিহির আওতায় আসার সুযোগ হয়তো রয়েছে। আমার কথাটা কিন্তু শেষ করতে দিন। এটাই কিন্তু এসেন্স। আপনার মানুষ দিয়ে আপনি
সিস্টেম লস বদলাইতে পারবেন না, চুরি বদলাইতে পারবেন। চুরি বদলাইতে বন্ধ করতে হবে আপনার টেকনোলজির। আমরা যার জন্য প্রত্যেকটা জোনে তিতাসের মিটার বসিয়েছিলাম, যে কোন জোনে কতটুকু চুরি হচ্ছে, ডাকাতি হচ্ছে, এটার জন্য ধরা পড়ে। কিন্তু সেটাকে আর পরবর্তীকালে আলুর মুখ দেখলো না। এটাকে আপনি চালু করেন, দেখেন 1 মাসে আপনার কতখানি গ্যাস সাশ্রয় হচ্ছে, এবং গ্যাস সাশ্রয় হলে সেটার সঙ্গে আপনার বিদ্যুতেরও উৎপাদনেরও সাশ্রয় হবে। সেকেন্ড যে জিনিসটা আসেন, সেটা হচ্ছে গ্যাসের উৎপাদন। এখনো যে কুয়াগুলা আছে, সে কুয়াগুলাকে যদি একটু ঝাড়া মোছা বা রিপেয়ারিং করা যায়, আর ওই এক্সপ্লোরেশনের ভাষায় ওয়ার্ক ওভার করা যায়, এখনো 200 মিলিয়ন চোখ বন্ধ করে উৎপাদন করা যায়। আপনাকে একটা ছোট্ট একটা এক্সাম্পল দিই। একই ধরনের গ্যাস জোন থেকে মকবুল ইলাহি, আপনার কাছে আমরা আবারও ফিরবো, যেহেতু আপনি কমিশনের একজন সদস্য ছিলেন। সেটা আপনার থেকে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিশ্চয়ই আমাদের মাধ্যমে দর্শকরা জানতে পারবে। আমরা যেতে চাই সিপিডির গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম। এই যে প্রথাটি, গণশুনানির প্রথা আবারও ফিরে আসছে, এর মাধ্যমে আসলে বিদ্যুৎ বিতরণ কোম্পানি যেগুলো আছে, এগুলো জবাবদিহিতা এবং ভোক্তার যে অধিকার আছে, এগুলো কতটা নিশ্চিত হবে বলে মনে করছেন আপনি? প্রথম কথা, আমি জনাব মকবুল ইলাহি এর সঙ্গে সুর মিলিয়ে বলতে চাই যে এই যে গণতান্ত্রিক প্রক্রিয়া এবং স্বচ্ছতা এবং জবাবদিহিতার প্রক্রিয়া, সেটা এর মাধ্যমে প্রতিষ্ঠিত হলো। এবং অন্তত এটুকু জানা যাবে যে কে কোন পর্যায়ে মূল্য বৃদ্ধির জন্য বা মূল্য সমন্বয়ের জন্য প্রস্তাবগুলো আনছেন, সেগুলো কতটুকু যৌক্তিক, এবং ভোক্তা বা অন্যান্য বিভিন্ন স্টেক হোল্ডার এই গণশুনানির পর্যায়ে উপস্থিত থেকে তারা তাদের বিষয়গুলো আলোচনা করতে পারবেন। এবং যে সমস্ত মূল্য বা বৃদ্ধির যে সমস্ত যৌক্তিকতাগুলো দেখানো হবে, সেগুলো সম্পর্কেও এখন নতুন করে উন্মুক্তভাবে আলাপ আলোচনার সুযোগ তৈরি হবে, এবং তার মাধ্যমে যৌক্তিকভাবে মূল্য সমন্বয়ের বিষয়টি আসবে। সুতরাং সেদিক থেকে আমরা মনে করি যে বিআরসির এই অ্যামেন্ডমেন্টের সংশোধন করে আবার পুনরায় তার হাতেই এই সুযোগটি ফিরিয়ে দেওয়া, এটা অবশ্যই একটা ইতিবাচক পদক্ষেপ। তবে আমরা বলছি না যে এটি দিয়েই সবকিছুর সমাধান হয়ে যাবে। যেমন একটু আগে জনাব মকবুল ইলাহি বলছিলেন যে যে বিপুল পরিমাণে হচ্ছে, ওয়েস্টেজ হচ্ছে বা দুর্নীতি হচ্ছে বা চুরি হচ্ছে, সেগুলো আসলে এখানে সমন্বয়ের দরকার আছে। এখন আর চুরি পর্যায়ে না, এখন তো ডাকাতি হচ্ছে। সুতরাং আমরা যেটা প্রত্যাশা করব যে আগামীতে শুধুমাত্র ব্যয় বৃদ্ধির কাঠামোটি যেন গণশুনানিতে আলোচনা না হয়, একই সাথে যে পরিমাণ ওয়েস্টেজ বলে থাকি বা লিকেজ বলে থাকি, সেগুলোরও পূর্ণাঙ্গ তথ্যপাত্র যেন গণশুনানিতে প্রত্যেকটি কোম্পানি এগুলো যাতে উন্মুক্ত করে, এবং তার মাধ্যমেও বোঝা যাবে যে হ্যাঁ, আসলে মূল্য বৃদ্ধির যৌক্তিকতা কতটুকু, অথবা বাড়তি যে পরিমাণে আমাদের জ্বালানি প্রাপ্তির সুযোগ তৈরি হবে, সেই বাড়তি জ্বালানি দিয়ে কি পরিমাণে বাড়তি বিদ্যুৎ উৎপাদনের সুযোগ তৈরি হয়, তো সেটাও কিন্তু আমাদের এর মাধ্যমে জানার সুযোগ তৈরি হবে। নিশ্চয়ই আপনি থাকুন আমাদের সাথে, আমরা দুজনেই থাকুন। আমরা একটা বিরতিতে যাব, বিরতি পরে সেই বিষয়ে আপনারা বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করবো। আমরা বিরতি নিচ্ছি। ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক তালিকাতে ফিরছি একটু পরে, সাথে থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক তালিকাতে। আলোচনার বিষয়, বিদ্যুতের দাম ঠিক করবে বিইআরসি, স্বস্তি ফিরবে কিনা। আমরা আবারও ফিরছি আলোচনায়। মকবুল ইলাহি চৌধুরী, বিরতির আগে আপনি যেমনটি বলছিলেন যে বিভিন্ন খাতে কিভাবে সেগুলো চুরি এবং সেটাকে বলেছেন ডাকাতির পর্যায়ে চলে গেছে, আমি সেই বিষয় থেকে আরেকটু জায়গায় চোখ ফেরাতে চাই। সেটা হচ্ছে পাওয়ার সেলের হালনাগাদ তথ্য অনুযায়ী আমাদের দেশের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা 31,520 মেগাওয়াট, যা আমাদের চাহিদার প্রায় দ্বিগুণের কাছাকাছি। তারপরও নানামুখী সংকটে এখাত, তার মধ্যে অন্যতম সংকট হচ্ছে বিভিন্ন গ্যাসের উৎস থাকা সত্ত্বেও জ্বালানি আমাদেরকে আমদানি করতে হচ্ছে। জ্বালানি সক্ষমতা অর্জনে আসলে আমাদের সংকটটা কোন জায়গায়, মকবুল ইলাহি চৌধুরী? যদিও এর আগে, বিরতির আগে আপনি আমাদেরকে ভেঙে ভেঙে বুঝিয়ে দিয়েছেন কোন কোন খাতে চুরিটা হচ্ছে। আপনি একটু আগে যে তথ্যটা দিলেন, এই তথ্যটা আমার মাথার মধ্যে কোনোদিনই ঢোকেনি। আমি যখন বিএসসিতে ছিলাম তখনও শুনতাম যে 22,000 মেগাওয়াট তাদের সক্ষম। ঠিক আছে, 22,000 মেগাওয়াট যদি সক্ষমতা হয়, why they produce only 10,000 megawatt or 10,500 megawatt? Why not be 15,000 megawatt? তাহলে তো ঢাকা শহরে আমরা বিদ্যুৎ পাই। গ্রামে যাই দেখেন রে ভাই, গ্রামে কিন্তু বিদ্যুৎ থাকে না। হ্যাঁ, গ্রামে 5-6 ঘন্টা বেশি বিদ্যুৎ। এটা একটা বড় কেলেঙ্কারি। এটা হচ্ছে আপনি ক্যাপাসিটি চার্জের নাম আপনি একটা পয়সা তাকে দিচ্ছেন।
আপনি দেখেন এগুলো, এই যে রেন্টাল, কুইক রেন্টালের পাওয়ার প্ল্যান্টগুলো যখন ইনস্টল করা হয়েছিল, তখন করা হয়েছিল এর লাইফ টাইম ধরা হয়েছিল 3 থেকে 5 বছর, নট মোর দ্যান 5 ইয়ার্স। তার মানে 5 বছরের মধ্যে তার সমস্ত ইনভেস্টমেন্ট কস্ট, প্রফিট, সমস্ত কিছু উঠে আসতে হবে। যার জন্য আমরা কিন্তু তাকে টেরিফটা বেশি দিয়েছিলাম। কিন্তু যখন সিনারিওটা ডিফারেন্ট হয়ে গেল, তখনও কি আমি, যখন 5 বছরের পরে চলে গেল, আমি কি তার ক্যাপিটাল কস্টের পয়সা দিব? আমরা কিন্তু বিআরসি তে থাকতে এরকম 5টা পাওয়ার প্ল্যান্টকে যেন আর রিনিউ করা হয় না একই শর্তে, সেটা আমরা কিন্তু দিছিলাম, চিঠি দিছিলাম সরকার 5টা, যে এইভাবে এটা চলতে পারে। তখন একদিন একটা দেখলাম কভার পেজটা হচ্ছে এরকম, বিদ্যুৎ নাই, পয়সা নেই, কিন্তু ভিতরে কিন্তু ওই পুরানা কাহিনীগুলো সবই আছে, ভিতরে কিন্তু পুরোনো কাহিনী সবই আছে। কাজে এই জায়গাটা দিয়ে হচ্ছে বিদ্যুতের সব থেকে বড় ড্রেন। আপনি 50% বিদ্যুৎ ব্যবহার করে আপনি করতেছেন, আর 50% ব্যবহার না করে তাকে পয়সা দিচ্ছেন। এটি হচ্ছে বিদ্যুতের সব থেকে প্রথম কথাটা বলছে জ্বালানি, আর সেকেন্ড বিষয়টা হচ্ছে এই ক্যাপাসিটি চার্জ। এই দুটোকে যদি অ্যারেস্ট না করা যায়, কখনোই আপনি গ্রাহকের কি বলে যা এফোর্ডেবল প্রাইস এটা দিতে পারবে। নিশ্চয়ই আপনি থাকুন আমাদের সাথে। ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম, আসলে উনি যেটি বললেন যে আসলে কাগজের যে আপনি কি জানেন এই যে পাঁচটা বিদ্যুৎ কেন্দ্র আমরা বার্থ থেকে নিষেধ করছি? হ্যাঁ, আমি আসলে জনাব মকবুল কথার চৌধুরীর সূত্র ধরে যেটা বলতে চাই, যে সিদ্ধান্তটি গতকালকে হয়েছে সেটা আসলে আংশিক একটা অগ্রগতি আমরা বলতে পারি। মূলত যখন বিইআরসি স্থাপিত হয়েছিল এবং তার যে প্রথম যে অ্যাক্টটি ছিল, সেই অ্যাক্টের অধীনে আসলে বিইআরসি কিন্তু সর্বময় ক্ষমতার জায়গায় ছিল যে নতুন বিদ্যুৎ কেন্দ্র লাগবে কিনা, বিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন, এই সমস্ত দেবার ক্ষমতাগুলো কিন্তু বিইআরসির কাছে ছিল। পরবর্তীকালে কিন্তু এই ক্ষমতাগুলো তার কাছ থেকে সরিয়ে নেওয়া হয়েছে। গণশুনানি পুরো প্রক্রিয়াটা কিন্তু 90 দিনের মতো লেগে যায়, সেটা আবার পরে সংক্ষিপ্ত করে 60 দিন, সেটি কারো সংক্ষিপ্ত করে করা যায় কিনা, যে ক্ষেত্রে সেটার সুফলটা খুব তাড়াতাড়ি মিলবে? এটা একটু যুক্ত করবেন আপনার বিশ্লেষণে। এটা এক্সকিউজ মি মজেশ, আপনি এই প্রশ্নটা উত্তর না দিয়ে আমি দেই, কারণ এই প্রক্রিয়ার সঙ্গে আমি ছিলাম। তো এই যে দেখেন এলপিজি তে আমরা কয়দিন প্রক্রিয়া সময় লাগে? অনলি 3 days। এলপিজি তে একই জিনিস আমরা 3 দিন লাগে। কেন লাগে? এখানে মূল সময়টা নষ্ট হয় এখানে বিদ্যুতে বা গ্যাসে। এখানে সরকার ভর্তুকি কতটুকু দেবে? আমাদের পর্যায়ে কাজ করতে কিন্তু সময় লাগে, কিন্তু এই ভর্তুকিটা কত দিবে সেটাকে এসে মিশানোর পরে কি দাঁড়াবে, ডাইলিউট করার পরে কি দাঁড়াবে, এটার জন্যই সময়টা লাগে। অন্যথায় এটা 7 দিন বা 15-10 দিনের বেশি কোনোভাবে তার প্রভাবটা পড়বে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। সময় স্বল্পতার কারণে আজকে আমাদেরকে এখানেই থামতে হচ্ছে। নিশ্চয়ই পরবর্তীতে সুযোগ পেলে বিস্তারিত আরো আলাপ করব। দর্শক, এই ছিল আজকে আমাদের ইসলামী ব্যাংক তালিকাতে। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।